এখন আমি আলোচনা করব এই কাজী আব্দুল ওয়াদুদ। উনি যে রবীন্দ্রনাথ এবং ইকবালের মধ্যে একটা ভারসাম্য আনার চেষ্টা করেছিলেন এবং শিক্ষাগোষ্ঠীর সাথে যে পাকিস্তানপন্থী গোষ্ঠীদের একটা বিরোধিতা ছিল সেটা নিয়ে একটু আলোচনা করব, যেটা নিয়ে আলোচনা হয়নি বাংলাদেশে। যে শিক্ষাগোষ্ঠী এর মধ্যে কারা কারা ছিলেন? শিক্ষাগোষ্ঠীর মধ্যে ছিলেন কাজী আব্দুল ওয়াদুদ, আবুল হোসেন, কাজী মোতার হোসেন চৌধুরী, এরা ছিলেন। এবং পাকিস্তানপন্থী গোষ্ঠীদের মধ্যে কারা কারা ছিলেন এখানেও মানে অনেক নাম করা লোক ছিলেন। এবং বিষয়টা যে সমাধান হয়নি সেটারই একটা সমাধান দেওয়ার চেষ্টা করব। এখানে ছিলেন পাকিস্তানপন্থী গোষ্ঠীতে ছিলেন ওই সময় বাংলাদেশের লিডিং বুদ্ধিজীবীদের মধ্যে ছিলেন ফরুক আহমেদ, তারপরে তার আগে গোলাম মুস্তফা এবং কায়কোবাদ ইসমাইল হোসেন সিরাজি, তারপরে এই নাম কি বলে প্রিন্সিপাল ইব্রাহিম খা, তারপরে তালিম হোসেন, তারপরে তো এইসব দিগ্গজ লোকেরা ছিলেন। তো কাজেই এই দুইটা গ্রুপের মধ্যে কিন্তু লড়াই সেভাবে হয়নি, এই জিনিসটা বুঝতে হবে। এই দুইটা গ্রুপ, যেমন ইকবালের একটা কথা ছিল যে তু বাঁচা বাঁচা কে না উসে তেরা আইনা হে আয়না শিকাস্ত আজিজ তার নিগাহি আয়না সাজমে। তো এই কথাটা মানে কি, যে তুমি এ হাকিকাতে মুনতাজার নাজারা লিবাসে মাজাজমে, হে বাস্তবকে দেখতে চাও তুমি ভাবের জগতে আসো, তাইলে তুমি বাস্তবটা বুঝতে পারবে। কি হাজার সিজদা তারা প্রায় মেরে জাবিনে নিয়ে আসবে, আমি তোমাকে হাজার সিজদা করবো। তাইলে যদিও আল্লাহ সিজদা করতে নিষেধ করছেন, কিন্তু এখানে তিনি সিজদা করতে যাচ্ছেন। তারপর বলছে তুই বাঁচাকে না রাখুসে তেরি আয়না হে আয়না, কে তুমি এটাকে এভাবে বাঁচিয়ে রেখো না। তুমি যদি ভাবের জগতে থাকো, তুমি লড়াই করো বস্তুবাদের সঙ্গে লড়াই করলে তাহলে কি হবে, যে শিকাস্ত আজিজ তার নিগাহে আয়না সাজমে, যদি তুমি পরাজিত হও তাহলে কি হবে, যে তোমার মর্যাদার অটুট থাকবে কাদের কাছে, যারা আয়না দ্বারা দেখে। তাহলে এই যে কিন্তু বাংলায় আমরা দেখব যে বাংলায় কিন্তু ভাববাদী আর বস্তুবাদীদের মধ্যে লড়াইটা হয়নি, শিক্ষাগোষ্ঠীর সাথে পাকিস্তানপন্থীদের লড়াইটা হয়নি। এবং সেই কেন হয়নি সেই জিনিসটা আমি একটু ব্যাখ্যা করব। যে এখানে বাংলায় এই শিক্ষাগোষ্ঠীরাও ছিল মূর্খ আর এই ভাববাদীরাও ছিল মূর্খ, এই জিনিসটা বুঝতে হবে। যে তারা তাদের যে এখানে যে লড়াইটা হচ্ছিল, তারা তো উভয় গ্রুপেই তাদের সামনে দেখছিল যে রবীন্দ্রনাথ এবং ইকবালের মধ্যে একটা জং বা যুদ্ধ শুরু হয়ে গেছে, বুদ্ধিভিত্তিক যুদ্ধ। এবং এই বুদ্ধিভিত্তিক যুদ্ধতে ইকবালও পরাজয় স্বীকার করছে না, নজরুলও পরাজয় স্বীকার করছে না, ঠিক আছে। তো এই ইকবাল এবং রবীন্দ্রনাথের এই লড়াইয়ের যে ছিল, সেই ফলাফলটাই হলো গিয়া এই ঠান্ডা লড়াই কাঁধের মধ্যে এই শিক্ষাগোষ্ঠী এবং পাকিস্তানপন্থী। তো এই শিক্ষাগোষ্ঠীদের সাথে যোগ দিয়েছিলেন অনেকখানি, সেটা হলো গিয়া শিক্ষাগোষ্ঠীর সাথে যোগ দিয়েছিলেন নজরুল এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ঠিক আছে। কিন্তু এই শিক্ষাগোষ্ঠীদের সাথে লড়াই কাদের ছিল আমি তো বললাম, শিক্ষাগোষ্ঠীদের সাথে লড়াই ছিল ফরুক আহমেদ, তারপরে এই গোলাম মুস্তফা, এরা তালিম হোসেন, ঠিক আছে। তো এই ইসমাইল হোসেন সিরাজি, এদের যে এই শিক্ষাগোষ্ঠীদের সাথে যে পাকিস্তানপন্থী গোষ্ঠী, এদের যে লড়াই, এই লড়াইটা ঠান্ডা লড়াই হিসাবে কোন লড়াই, হুমায়ুন কি এই ইকবাল এবং রবীন্দ্রনাথ ঠাকুরের যে লড়াই, সেই লড়াইয়ের একটা ছাপ এদের মধ্যে পাওয়া যায়। এবং এখানে একটা সমস্যা হলো, আমি কম্পিউটার সায়েন্স দিয়ে আপনারা বুঝাই, তাহলে বুঝতে পারবেন যে কম্পিউটার সায়েন্সে একটা প্রবলেম ট্র্যাক্টেবল না ইনট্র্যাক্টেবল, একটা প্রবলেমকে সমাধান করা যাবে কি সমাধান করা যাবে না, এই জিনিসটা বুঝতে গেলে একটা সমস্যা পলিনোমিয়াল সমস্যা না সমস্যা, এই এক্সপোনেনশিয়াল সমস্যা, এটা বুঝতে হয়। তাই এক্সপোনেনশিয়াল সমস্যা মানে কি, যেটা হলো গিয়া ক্রমে বৃদ্ধি পাচ্ছে। আর পলিনোমিয়াল হলো কি, যে সমস্যাটা এই বহুপদী, মানে একটা ধরেন কিউবের হলে কিউবে বা স্কোয়ারের ঘাতেই রয়েছে, সর্বোচ্চ ঘাত হলো গিয়ে একটা পলিনোমিয়াল সমস্যা।
কিন্তু একটা সমস্যা যদি সর্বোচ্চ ঘাত এক্সপোনেনশিয়াল হয়, যেমন ধরেন একটা ঘাত এখন আছে কিউব, তারপরে 4 হয়ে গেল, তারপর 5 হলো, তারপর 6 হয়ে গেল, 7 হয়ে গেল, এটাকে আমরা বলবো এক্সপোনেনশিয়াল সমস্যা। তো একটা এক্সপোনেনশিয়াল সমস্যা এটা কিন্তু অসীমের দিকে যাত্রা শুরু করে, ঠিক আছে? তাহলে এই সমস্যাটা কিন্তু পলিনোমিয়াল কোনো সমাধান দ্বারা সমাধান হবে না। তো এই ধর্মীয় সমস্যাটা হলো কি, ধর্মীয় সমস্যা বলছি, ধর্মীয় যে সমাধান বা ধর্মীয় সমস্যা সেটা হলো এক্সপোনেনশিয়াল সমস্যা। আর যারা ভাববাদী তারা হলো কি এক্সপোনেনশিয়াল বা অসীমের জগতে বাস করে। আর যারা পলিনোমিয়াল সমস্যা তারা হলো কি এই বস্তুবাদী সমস্যার মতো। তাহলে বস্তুবাদ দ্বারা ভাববাদী সমস্যাটা বোঝা যায় না। তো এইরকম ব্রিটিশ দর্শন, ফ্রেঞ্চ দর্শন হলো গিয়ে পলিনোমিয়াল সমস্যা, এইটা দিয়ে জার্মান সমস্যা সমাধান করা সম্ভব না। জার্মান সমস্যাটা হলো গিয়া বস্তুবাদ এবং ভাববাদের মধ্যে একটা সম্পর্ক, এই জিনিসটা বুঝতে হবে। বা জার্মান সমস্যাটা হলো, তো এই জন্য জার্মানরা অনেক ডেভেলপড, ব্রিটিশ এবং ফ্রেঞ্চদের থেকে জার্মানরা অনেক ডেভেলপ। কিন্তু বাংলায় এই জন্য রবীন্দ্রনাথ এবং ইকবালের মধ্যে প্রকাশ্য লড়াইটা হয়নি। এবং কিন্তু এই লড়াইয়ে ভয় পাইতো কে? এই লড়াইয়ে ভয় পাইতো রবীন্দ্রনাথ, যাদের মধ্যে পলিনোমিয়াল, যারা বাংলায় নাস্তিকতাকে বিভিন্নভাবে হাওয়া দিয়েছে। রবীন্দ্রনাথের অনেক কবিতাই আছে, নাম কি বলে, এই রবীন্দ্রনাথের অনেক কবিতাই আছে যেগুলো মানে এই রবীন্দ্রনাথের অনেক কবিতাই আছে, সেই কবিতাগুলো ভাববাদী, খোদাকে উদ্দেশ্য করে, সৃষ্টিকর্তাকে উদ্দেশ্য করে, ঈশ্বরকে উদ্দেশ্য করে। কিন্তু তিনি আবার এই ব্রিটিশ সংশয়বাদও কিন্তু বাংলাদেশে এনেছেন। এইটা একটা সমস্যা, এবং এই সমস্যার কারণেই বাংলাদেশে ওই যে বললাম যে এই লড়াইটা হয়নি। এবং এই লড়াইটা বুঝতে গেলে কাজী আব্দুল ওয়াদুদকে বুঝতে হবে, কারণ কাজী আব্দুল ওয়াদুদ তিনি এই রবীন্দ্রনাথ এবং এই ইকবালের যে এই মতবাদগত সংঘর্ষ, এই মতবাদগত সংঘর্ষ ইকবাল এবং এই যে কাজী আব্দুল ওয়াদুদ তিনি কিন্তু মানে মতবাদগত একটা সংঘর্ষের মধ্যে পড়ে গিয়েছিলেন ইকবাল এবং রবীন্দ্রনাথের মধ্যে। তো কাজেই তিনি 1932 সালে ইকবালের পরে একটা প্রবন্ধ লিখেছেন, এই জিনিসটা বুঝতে হবে। 1942 সালেও লিখেছেন, 1944 সালেও লিখেছেন। কাজেই তার ইকবাল সম্বন্ধে ধারণাগুলো পাকাপোক্ত হচ্ছিল যদি আপনারা ওই প্রবন্ধগুলো পড়েন। এবং কাজী আব্দুল ওয়াদুদ তিনি 1935 সালে হিন্দু মুসলমানের বিরোধ নামে একটা লিখেছিলেন, একটা 3 কিস্তির একটা প্রবন্ধ, 3টে প্রবন্ধ তিনি এই নিজাম বক্তৃতা হিসাবে এই রবীন্দ্রনাথ দ্বারা আহত হইয়া তিনি রবীন্দ্রনাথের আহ্বানে সাড়া দিয়ে তিনি বিশ্বভারতী বা শান্তিনিকেতনে এই 3টে প্রবন্ধ তিনি পড়েছিলেন। এবং এইগুলো পাওয়া যায়, এইগুলোর শিরোনাম হলে গিয়ে হিন্দু মুসলমান বিরোধ। তো এই হিন্দু মুসলমান নিজাম বক্তৃতা শিরোনামে পাওয়া যায়, হিন্দু মুসলমান বিরোধ এই নামেও পাওয়া যায়। এই বক্তৃতাগুলো যদি আপনারা দেখেন তাহলে বোঝা যায় যে তার জ্ঞানের স্বল্পতা কত বেশি। এই মানে তিনি যেন ওই পলিনোমিয়াল যে সমস্যা সেটা দ্বারা তিনি এক্সপোনেনশিয়াল সমাধান করতে গেছেন এবং স্বভাবতই ব্যর্থ হয়েছেন। তো কাজে বাংলাদেশে কিন্তু ওই দুই গোষ্ঠীর যে সমস্যার সমাধান হয়েছে এটা বলা যায় না। এই রবীন্দ্র গোষ্ঠীর সাথে ইকবাল গোষ্ঠী বা পাকিস্তানপন্থী গোষ্ঠীর সাথে পাকিস্তানপন্থী গোষ্ঠীর সাথে এই শিখা গোষ্ঠীর যে একটা বিরোধ ছিল, সেই বিরোধটা কিন্তু সমাধান হয়নি। তাহলে এই জিনিসটা যদি আমরা বুঝতে চাই তাহলে কিন্তু আমাদেরকে একটু ভিতরে যাইতে হবে, একটু বিস্তারিত আলোচনা করতে হবে। সেই জিনিসটা হলো গিয়া যে এই গোলাম মুস্তফা তিনি পাকিস্তানপন্থী গ্রুপে ছিলেন এবং কাজী নজরুল তিনি শিখাপন্থী গোষ্ঠীতে ছিলেন, এটা কিছুটা বলা যায়। তো শিখাপন্থী কাজী এই গোলাম মুস্তফাও উর্দু হিন্দি কিছুটা জানতেন, নজরুল তো উর্দু হিন্দির প্রচণ্ড ওস্তাদ লোক ছিলেন। কিন্তু নজরুল এবং গোলাম মুস্তফার বিরোধটা কিছুটা আলোচনা করতে হবে, তাহলে আপনারা কিছুটা বুঝতে পারবেন। গোলাম মুস্তফা নিজেই বলেছেন যে আমার বয়স 2 বছর বেশি, মানে 1897 তার জন্ম না, তার জন্ম 1895-তে। তাহলে 1895
1895-তে যে জন্ম হয় নজরুল তিনি 4 বছরের বড়, 4-5 বছরের বড় কে এই গোলাম মোস্তফা। তো গোলাম মোস্তফাও কিন্তু এই যে তুমি যে নূরের রবি নিখিলের ধ্যানের এই ছবি, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুর অন্তরে, এইসব এই যে আমরা নতুন আমরা করি, এই গানগুলো কিন্তু গোলাম মোস্তফার লেখা, ঠিক আছে। অত্যন্ত বিখ্যাত, বাংলাদেশের আনাচে কানাচে প্রতিটা, বা ওই নাম কি বলে নুরুপুষা, আয়েশা শফি সবাই এসেছে, এই গানগুলো কিন্তু গোলাম মোস্তফার। তো এই গোলাম মোস্তফা এবং নজরুলের মধ্যে একটা ঠান্ডা লড়াই ছিল, এবং এই ঠান্ডা লড়াইটা কিন্তু পরবর্তীতে আমরা দেখব যে মানে এই মানে গোলাম মোস্তফা একটা রসিকতা করে নজরুলকে নিয়ে কবিতা লিখেছিলেন। তো এই কবিতাটা এরকম ছিল যে কাজী নজরুল ইসলাম তার বাসায় গেছিলাম, ঠিক আছে। তো ভায়া লাভ দেয় 3 হাত, হ্যাঁ ঠিক আছে, এই ধরার পরে কেউ নয়। তাই এই ধরনের মানে নজরুল ইসলামকে খুশি করে দিয়েছিলেন। তো এই নজরুল ইসলাম এই কবিতাটা পড়ার পরে গোলাম মোস্তফা তার নিজের নামের পরে এই কবিতাটা যখন তিনি পড়েছিলেন, তখন তিনি বারবারই গোলাম মোস্তফার সাথে দেখা হলেই কাজী নজরুল বলছেন যে গোলাম মোস্তফা দিলাম ইস্তফা, মানে এই লোকের আর কিছু বলা যাবে না। কিন্তু ভিতরে একটা ঠান্ডা লড়াই ছিল, এবং সেই লড়াইটা ব্যক্তিগত নয়, সেই লড়াইটা হলো গিয়া বুদ্ধিভিত্তিক লড়াই। তো বুদ্ধিভিত্তিক লড়াইয়ে যে বিদ্রোহী কবিতাটা লিখেছিলেন, আমি আগেই বলেছি এই বিদ্রোহী কবিতাটা কিন্তু মানে বিদ্রোহী কবিতাটা এই জিনিসটাকে বুঝতে হবে যে কাজী নজরুল ইসলামের সুরগুলো ছিল, বিদ্রোহী কবিতাটা কিন্তু রবীন্দ্র প্রভাবে লেখা। আমি আগেই বলেছি যে এই তার প্রায় 6 মাস আগেই নজরুল এবং রবীন্দ্রনাথ এবং শরতের মধ্যে একটা ঠান্ডা লড়াই হয়ে গিয়েছিল, এবং সেই লড়াইতে লিখেছিলেন শিক্ষার মিলন, নাম কি বলে রবীন্দ্রনাথ, এবং লিখেছিলেন শিক্ষার বিরোধ। কে লিখেছিলেন শিক্ষার বিরোধ? এই শরৎচন্দ্র লিখেছে শিক্ষার বিরোধ। তাহলে এই রবীন্দ্রনাথ এবং নজরুলের মধ্যে যে নজরুল তখন রবীন্দ্রনাথ বলেছিলেন যে সভ্যতা বিদ্রোহের মাধ্যমেই আগায়। তো এই কথাটার সাথে কিন্তু গোলাম মোস্তফা একত্র হতে পারেননি। তিনি এই বিদ্রোহী কবিতার জবাবে তিনি লিখছিলেন নিয়ন্ত্রিত কবিতাটা অত্যন্ত মানে নিয়ন্ত্রিত কথাটা আসছে কোত্থেকে? নিয়ম থেকেই তো নিয়ন্ত্রণ কথাগুলো আসছে। তো এই নিয়ম জিনিসটা বুঝতে হবে। নিয়ম হলো প্রিন্সিপালস বা সূত্র, এই বিশ্বজগতের সূত্র আছে, সেগুলো ওই স্টিফেন হকিন্স থেকে শুরু করে সবাই কিন্তু এই নিয়মগুলো আবিষ্কারের চেষ্টা করে, রজার পেনরোজ থেকে শুরু করে যারা। কিন্তু এইখানে রবীন্দ্রনাথের দর্শন পুরোপুরি ভুল বলে কিন্তু বাঙালি এখনও কিন্তু সায়েন্সে নোবেল প্রাইজ পায় না। তারপরে রবীন্দ্রনাথের গানগুলো ঘুম পাড়ানি গান, এই জিনিসগুলো আমাদের বোঝার চেষ্টা করা লাগবে। তো এখন ওই রবীন্দ্র প্রভাবেই কিন্তু আমরা এই লড়াইগুলো ভুলে গেছি, যে ডিবেটগুলো রবীন্দ্রনাথ নিজে কিন্তু অনেক ডিবেট করেছেন, এবং ইকবাল অনেক ডিবেট করেছে। কিন্তু রবীন্দ্রনাথ এবং ইকবালের মধ্যে যে ঠান্ডা লড়াই ছিল, সেই ঠান্ডা লড়াইটা কিন্তু ইসের দিক থেকে এই গোলাম মোস্তফা এবং নজরুলের মধ্যে একটা ঠান্ডা লড়াইয়ের রূপ নেয়। তো এই তিনি লিখলেন বিদ্রোহী এবং তিনি লিখলেন নিয়ন্ত্রিত, গোলাম মোস্তফা। তো বিদ্রোহী কবিতাটা নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি, কিন্তু বাংলাদেশের প্রতিটা মিলাদ মাহফিলে কিন্তু এই ইসের তুমি যে নূরের নবী গোলাম মোস্তফার এইটা ছাড়া চলে না। কাজেই নজরুল এবং বাংলাদেশের নজরুলও কিন্তু চলে, গোলাম মোস্তফাও চলে। তো এই গোলাম মোস্তফার বাবা দাদা এরাও কিন্তু কবিয়াল ছিলেন। তো এই এবং গোলাম মোস্তফা তিনি মানে এই স্কুলে মানে পশ্চিমবাংলার স্কুলে তিনি হেডমাস্টার হিসেবে ছিলেন দীর্ঘদিন, এবং তারপরে তিনি বাংলাদেশে চলে আসেন। এখানেও তিনি বিভিন্ন জায়গায় ছিলেন, এবং স্কুল হেডমাস্টার হিসেবে ছিলেন, এবং রিটায়ার্ড করার 4 বছর আগে তিনি রিটায়ার্ড নিয়ে নেন। রিটায়ার্ড নেওয়ার পরে তো এই নজরুলের ছেলে মেয়েদের জীবনে কিন্তু ট্র্যাজেডি নেমে আসে। এক ছেলে নজরুলের জীবদ্দশায় মারা যান, এবং নজরুল মারা যাওয়ার 4 বছর পরে আরেক ছেলেও মারা যান, এরকম। হ্যাঁ, তো কিন্তু গোলাম মোস্তফার সম্ভবত 4 ছেলে 3 মেয়ে, তারা সবাই বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত ছিল। তো বড় ছেলেটা বিমান অ্যাক্সিডেন্টে মারা যান, এবং বিমান অ্যাক্সিডেন্টের বিখ্যাত পাইলট ছিলেন, তিনি করাচিতে মারা যান গোলাম মোস্তফার। এবং বাকি যে 3 ছেলে এবং 3 মেয়ে এরা কিন্তু বিভিন্ন জায়গায় প্রচণ্ড নাম কি বলে প্রতিষ্ঠিত। তো এই যে প্রতিষ্ঠা, এই ইসের নাম কি বলে, সেটা ওই নিয়ন্ত্রিত থেকে আমাদের বুঝতে হবে যে এই নিয়ন্ত্রিতটা প্রকাশিত হয়েছিল ইস্কাব্য গ্রন্থে রক্তরাগ। তো অগ্নিবীণা 1922 সালে প্রকাশ হয়, তার 2 বছর পর প্রকাশিত হয় রক্তরাগ।
তো এই রক্তরাগের ইয়েও কিন্তু করেছিলেন, প্রশংসা করেছিলেন রবীন্দ্রনাথ স্বয়ং। তো এই যে এই বিরোধটা, গোলাম মোস্তফা বিরোধ এবং কাজী নজরুল ইসলামের মধ্যে যে ঠান্ডা লড়াই ছিল, সেটা মতবাদের লড়াই। যেমন নজরুল ইসলাম পাকিস্তান আন্দোলনকে সেভাবে সমর্থন করেননি। তিনি বলছেন পাকিস্তান, নজরুল ইসলাম হলো গিয়া ওই সাহিত্যিকভাবে তিনি গজল লিখেছেন প্রচুর, এবং তিনি উর্দু ফার্সির এত চমৎকারভাবে তার প্রয়োগ ঘটিয়েছেন কাজী নজরুল ইসলাম। তো কাজী নজরুল ইসলামের লেখাটা রবীন্দ্র বলয়ের লেখা এটা বলা যায় না, কিন্তু এই গোলাম মোস্তফার লেখাগুলা রবীন্দ্র বলয়ের এবং সত্যেন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথের লেখালেখি বা শব্দচয়ন বা ছন্দগুলোর উপরে গোলাম মোস্তফার লেখাগুলো রবীন্দ্র বলয়ের বলা যায়, কিন্তু কাজী নজরুল ইসলামের লেখা রবীন্দ্রনাথ বলয়ের বলা যায় না। কিন্তু গোলাম মোস্তফা আদর্শিকভাবে ইকবালের অনুসারী ছিলেন। তিনি কখনোই শিক্ষাগোষ্ঠীর কোনো পত্রিকায় লেখালেখি করেননি, শিক্ষাগোষ্ঠীর কোনো বৈঠকে যাননি, এবং এই পাকিস্তানপন্থী যারা গ্রুপে ছিলেন তারা কিন্তু ওই শিক্ষাগোষ্ঠীর কোনো আলোচনায় যাননি। তারা যেমন শিক্ষাগোষ্ঠীর মূল্য ছিল ঢাকা গোষ্ঠী, তারা 1938 সাল পর্যন্ত কার্যকর ছিল, এবং তারপরেও কিন্তু তাদের যে এইটা প্রপোনেন্ট যারা ছিলেন, কারা ছিলেন, এই গোলাম কাজী মোতাহার হোসেন চৌধুরী, এরা দীর্ঘদিন বেঁচে ছিলেন। তারা বিভিন্ন বইগুলা লিখে গেছেন, এবং বাংলা সাহিত্যে কিন্তু কিন্তু 1964 সালে মারা গেছেন গোলাম মোস্তফা, এবং ফররুখ আহমেদ মারা গেছেন 1974 সালে। তো কাজেই এই গ্রুপটা, দুইটা গ্রুপের মধ্যে লড়াইটা দীর্ঘদিন চলেছে। কাদের মধ্যে লড়াই ছিল? একটা হলো গিয়া পাকিস্তানপন্থী গ্রুপ, আর একটা গ্রুপ হলো গিয়া এই শিক্ষাগোষ্ঠী। তাহলে এই পাকিস্তানপন্থীদেরই বোঝা যায় যে তারা পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন, এবং শিক্ষাগোষ্ঠীর এরা ছিলেন বুদ্ধির মুক্তি আন্দোলন। এদের যে লক্ষ্য ছিল অখণ্ড ভারত, শিক্ষাগোষ্ঠীর অনেকের লক্ষ্য ছিল অখণ্ড ভারত। তাদের অনেকেই অখণ্ড ভারতে থেকে গিয়েছিলেন, এবং অনেকে তারা বাংলাদেশে চলে এসেছিলেন, কিন্তু তারা পাকিস্তান আন্দোলনের ক্রেডিট তারা সেভাবে দাবি করেননি। দু একজন তারা বড় বড় পোস্টে ছিলেন। তো কাজেই এই বিরোধটা, আমি তো বললামই যে এই বিরোধটা দুই গ্রুপে সীমাবদ্ধতা ছিল, যে উত্তর ভারত মানে রবীন্দ্রনাথ এবং ইকবালের মধ্যে লড়াইটা হয়নি। সে কারণ হলো গিয়া রবীন্দ্রনাথ এবং ইকবালের মধ্যে লড়াইটা হয়নি যে তারা বেশি জ্ঞানী ছিলেন। তারা জানতেন যে ইকবালের সাথে লড়াইতে রবীন্দ্রনাথ পারবেন না, রবীন্দ্রনাথ নিজেই জানতেন। আর এই নাম কি বলে, ফলে তাদের মধ্যে একটা ডিসিপ্লিন ছিল তাদের মধ্যে লড়াইয়ে, ঠিক আছে। তাদের মধ্যে লড়াইয়ে বাকচাতুর্য ছিল, আক্রমণ ছিল, সরে আসা ছিল। যেমন ইকবাল তো ওপেন লড়াইয়ের আহ্বান জানাইছিলেন। তিনি একটা কবিতাই আছে, লে মোহরা বাকি লে মোহরা বাজি, মানে মানে সাময়িক তাদের শক্তিমত্তা দেখালো, আর চিরন্তনতার শক্তিমত্তা দেখালো। হ্যাঁ, তো সেখানে তিনি বললেন যে জিতা হে রুমি হারা হে রাজি। তাহলে জিতলো কে? রুমি, মানে চিরন্তন জিতলো, এবং হারা হে রাজি, তাহলে হারলো হলো গিয়া সাময়িক। তাহলে এই যে বস্তুবাদ এবং ভাববাদীদের লড়াইয়ে ভাববাদীরা জয়লাভ করে, এই কথাটা ইকবাল তার কবিতায় ঘোষণা করলেন। কিন্তু এই লড়াইয়ের কথা কিন্তু রবীন্দ্রনাথ কোথাও উল্লেখ করেননি, উল্লেখ করতে সাহসও পাননি। কিন্তু এখানে আমরা দেখব যে কিন্তু এই যে বলে না যে রাজা যত বলে প্রজা কি, রাজা যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ। তার মানে রাজা যত বলে তার থেকে পারিষদ দলে যারা এই মূর্খ ছিল, এই বিশেষ করে শিক্ষাগোষ্ঠী, এদের লাফালাফিটা আরও বেশি ছিল, ঠিক আছে। তো এইখানে দুইটা গ্রুপ দাঁড়িয়ে গেছিলো, একটা হলো পাকিস্তানপন্থী গ্রুপ আর একটা শিক্ষাগোষ্ঠী। তো পাকিস্তানপন্থী গ্রুপ এবং শিক্ষাগোষ্ঠীদের মধ্যে যে লড়াই, এদের মধ্যে লড়াই হয়নি, কারণ দুই গ্রুপই মূর্খ ছিলেন। তো দুই গ্রুপই জার্মান দর্শন সেভাবে জানতেন না। যে এই হোয়াট ইজ আর্ট নামে টলস্টয়ের একটা বই আছে, কিন্তু আর্ট কি এই নামে একটা প্রবন্ধ লিখেছিলেন গোলাম মোস্তফা। তো এই যেমন আমার চিন্তাধারা গোলাম মোস্তফার আছে, সেখানে তিনি কান্টের রেফারেন্স দিয়েছেন, নিটশের রেফারেন্স দিয়েছেন, এই হেগেলের রেফারেন্স দিয়েছেন, কিন্তু এই বইগুলো তিনি পড়েননি। এবং এইখানে আরও একটা সমস্যা আছে, যে সমস্যাটা শুধু গোলাম মোস্তফা নয়, এই সমস্যাটা ব্যাপক হলো গিয়া শিক্ষাগোষ্ঠীর মধ্যে।
শিয়া গোষ্ঠীর যে একটা লিডিং প্রোপোনেন্ট কাজী এই যে আবুল হুসেন, তিনি কিন্তু 1930-এর পরে এই যে পাকিস্তান প্রস্তাবের পরে তিনি তেমন লেখালেখি করেননি, কিন্তু তারই আরেকজন উত্তরসূরি ছিলেন, তিনি হলেন গিয়া কাজী আব্দুল ওয়াদুদ। তিনি একটা ঢাউস বই লিখে ফেলেছিলেন, সেটা হলো গিয়া গেটের পরে। তো গেটের পরে এই ঢাউস বইটা লেখার পরেও কিন্তু তিনি জার্মান দর্শন বুঝতেন না। জার্মান দর্শনের শেষ শীর্ষ চূড়া বলা হয় গেটে, এবং গেটে হলো গিয়ে জার্মান দর্শনের সূর্য, তার পিছনে আরও দুইটা সূর্য আছে, তার পিছনে এবং পরে একজন হলেন গিয়া এই পিছনে হলেন গিয়া কান্ট এবং সামনে পরে হলেন কি হেগেল। তো এই কান্টও তিনি বুঝতেন না, হেগেলও তিনি বুঝতেন না, একে কাজী আব্দুল ওয়াদুদ। অথচ ঢাউস কিতাব এই শের পরে লিখে ফেলেছিলেন এই গেটের পরে। তো এই কাজী আব্দুল ওয়াদুদ যে এই ইকবাল এবং এই শের পরে মধ্যে পুরোপুরি কনফিউজ ছিলেন, তার ইকবাল রচনাগুলো পড়লেই বোঝা যায়। এই নাম কি বলে, তিনি রবীন্দ্রনাথ এবং এই ঈশের পরে দুইটা ঢাউস কিতাব লিখেছিলেন এই রাজা রামমোহন রায়ের পরে। আবার তিনি সে একই লোক কিন্তু আবার গেটে এবং গেটের পরে একটা ঢাউস কিতাব লিখছেন, হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরে ঢাউস কিতাব লিখে ফেলেছেন। তো এই হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ভক্ত কে ছিলেন প্রচণ্ডভাবে ইকবাল, এবং গেটের প্রচণ্ড ভক্ত ছিলেন কি ইকবাল। তাই তিনি যে প্রচণ্ডভাবে কনফিউজ ছিলেন ইকবাল এবং রবীন্দ্রনাথের পড়ে, তা তো বলাই বাহুল্য। এই রবীন্দ্রনাথ এবং ইকবাল কোন পক্ষ সঠিক এইটির মধ্যে প্রচণ্ডভাবে কনফিউজ ছিলেন নিজেই। লোকটার নাম কি, এই কাজী আব্দুল ওয়াদুদ। কিন্তু বাংলাদেশে কেউ এই সমস্যার সমাধান করার চেষ্টা করেনি, কিন্তু আমি এই সমস্যার সমাধান করার চেষ্টা করতেছি। কারণ এই সমস্যার সমাধান করতে গেলে জার্মান দর্শন জানা লাগবে, যে জার্মান দর্শন তাদের জানা ছিল না। এই নাম কি বলে, এই কাজী আব্দুল ওয়াদুদ। এবং এই জন্যই কিন্তু আমি প্রায় ইকবাল এবং রবীন্দ্রনাথকে নিয়ে লিখি, কারণ আমি জার্মান দর্শন পড়েছি, কিন্তু বাংলাদেশে জার্মান দর্শন পড়া লোক নাই বলতে গেলে। কাজে এই সমস্যাগুলো তাকে লেখাই ছিল, যে একদিকে তিনি ইকবাল এতটাই গেটের ভক্ত ছিলেন যে তিনি যখন পায়েম মাশরিফ লেখেন, তখন তিনি ওখানে ওই ভূমিকাতে লিখে দেন যে এই যে সেই সূর্যের মানে গেটেকে তিনি সূর্য বলছেন, সেই সূর্যের সামনে আমি ওর বাতিটুকু জ্বালালেন। বলছেন যে আমার কবিতা যদি তোমার ভালো লাগে, আমি যদি বাতি হই, তাহলে তিনি হলেন সূর্য, তাহলে তোমরা সেই বইগুলো পড়ো। কোন বইগুলো পড়বা, যেগুলো হলো গিয়া এই গেটের ওয়েস্ট অস্ট্রিয়ার দিভান। তো গেটে কিনে তোমরা ভাবো, তাহলে গেটেকে তিনি সূর্য বলছেন কে, এই ইকবাল। তো এই গেটের উপরে ঢাউস কবিতা লিখেছেন, আল্লাহ রাসুলের উপরে ঢাউস কিতাব লিখেছেন কে, এই নাম কি বলে, কাজী আব্দুল ওয়াদুদ। আবার তিনি একই লোক, কিন্তু আবার রবীন্দ্রনাথের উপরে ঢাউস কিতাব লিখছেন এবং কাজী এই নাম কি বলে, এই ব্রাহ্মবাদের প্রতিষ্ঠাতা, এই মানে রবীন্দ্রনাথের পরে সেই একই লোক রবীন্দ্রনাথের পরে ঢাউস কিতাব লিখছেন, আবার ঈশের পরে ঢাউস কিতাব লিখতেছেন রাজা রামমোহন রায়। তো এই রাজা রামমোহন রায়কে কিন্তু ছোট করেছিলেন এই নাম কি বলে, মহাত্মা গান্ধী। তো এই বক্তৃতা নিয়েও কিন্তু কেউ আলাপ করে না বাংলাদেশে, এবং পশ্চিমবাংলায় আলাপ হওয়া উচিত বেসিক্যালি। কারণ এই সেই যে তেইশে যে এই মার্চে তিনি, এই 1921 সালের 23শে মার্চে তিনি, আমি ডেটটা উল্লেখ করে দিচ্ছি, কাজী 23শে মার্চেই কিন্তু মহাত্মা গান্ধী এই তিলক এবং এদেরকে পিগমি বলেছিলেন। তিলক এবং এই রাজা রামমোহনকে পিগমি বলেছিলেন, ইংরেজি শিক্ষিত এই গ্রুপটাকে পিগমি বলেছিলেন, যারা ইংরেজি জানতো না, সেই কবির, দাদো, নানক, চৈতন্য এদের তুলনায়। তাহলে কবির, দাদো, নানক এরা হলেন গিয়ে জায়ান্ট, আর মহাত্মা গান্ধীর দৃষ্টিতে আর উনি হলেন গিয়ে বামন। কারা, এই রাজা রামমোহন রায় এবং তিলক, বাল গঙ্গাধর তিলক। তাহলে এখন আমাদেরকে বুঝতে হবে যে এরা কেন তিলক, এরা কেন বামন। কারণ এরা হলো গিয়া যে ইসলাম, এরা হলো গিয়ে তিলক, এবং বিশেষ করে এই রাজা রামমোহন রায় ছিলেন কি, তিনি ব্রিটিশ যে বিজ্ঞানবাদকে হিন্দু ধর্মের সাথে সমন্বয় করতেছিলেন। কিন্তু আর এই যে কবির, দাদু, নানক এরা ইসলামের হৃদয়বাদকে হিন্দুবাদের সাথে সমন্বয় করছিলেন। কাজেই ওরা কিন্তু অনেক, মানে ওরা যদি সূর্য হয়, এরা হলো বাতি। কারা সূর্য, যে এই কবির, দাদু, নানক যদি সূর্য হয়, কবির, দাদু, নানক, তাহলে বাতি হবে কে, বাতি হবে গিয়ে এই যারা এই মডার্ন জামানার যারা হলেন গিয়া এই রাজা রামমোহন রায়। কিন্তু বাঙালি এই যেহেতু জার্মান দর্শন বুঝেও না, ওই মানে ওই ইনট্রাক্টেবল প্রবলেম মনে হয়, যে ওই নাম কি বলে, এই মহাত্মা গান্ধীর ওই কথাটাই, মহাত্মা গান্ধীর সাথে রবীন্দ্রনাথের এই কথার পরে লেগে গিয়েছিল। কারণ মহাত্মা গান্ধীর সাথে সাথেই ওইটা কিন্তু মহাত্মা গান্ধীর এই প্রস্তাবটা 1923
মার্চে যে তিনি কথাটা বলেছেন, ডেটটা মনে রাখেন, এই 23শে মার্চে কিন্তু পরবর্তীতে পাকিস্তান প্রস্তাব, লাহোর প্রস্তাবটা গৃহীত হয়। ঠিক আছে, 23শে মার্চেই লাহোর প্রস্তাবটা গৃহীত হয় এবং 23শে মার্চেই লাহোর প্রস্তাবটা গৃহীত হয়। তার মানে কি যে লাহোর প্রস্তাব বা পাকিস্তান প্রস্তাব, কারণ এখানে কিন্তু ইসলামী দর্শন যে ব্রিটিশের দর্শনের চেয়ে শ্রেষ্ঠ এই স্বীকৃতিটা দিয়েছিলেন কে? এই মহাত্মা গান্ধী। তো ওই 23শে মার্চেই কিন্তু 1940 সালে 23শে মার্চেই কিন্তু এই পাকিস্তান প্রস্তাব গৃহীত হয় এবং ওই ডেটটা স্মরণ করে। তাহলে 1921 সালে 23শে মার্চ আর তার 19 বছর পরে এই ইকবাল মৃত্যু 2 বছর পরে লাহোরে এই পাকিস্তান প্রস্তাব যে এক বা একাধিক বা এক যে স্বাধীন রাষ্ট্রগুলা, সেই স্বাধীন রাষ্ট্রগুলার প্রস্তাব করেন কে? এই শের বাংলা কি ফজল হক, আর সভাপতি ছিলেন জিন্নাহ। তাহলে এই সমস্যাটা কিন্তু বাঙালি হাতি দেয় না যে রবীন্দ্রনাথ মহাত্মা গান্ধীর মধ্যে কী বিরোধ হয়েছিল, রবীন্দ্রনাথ ও ইকবালের মধ্যে কী বিরোধটা সবসময় ছিল, এবং পরবর্তীতে যে এই পাকিস্তানপন্থী গোষ্ঠীর সাথে এই শিখা গোষ্ঠীর যে বিরোধ ছিল, সেই কিন্তু একই বিরোধ, যে বস্তুবাদের সাথে ভাববাদের বিরোধ। তাই কাজেই রবীন্দ্রনাথ এখানে কিন্তু মানে নেহরু একবার চেষ্টা করেছিলেন যে রবীন্দ্রনাথের সাথে ইকবালের বিরোধটা লাগাই দেওয়ার, ডিবেটটা লাগাই দেওয়ার। তিনি মানে এই 1920 সালে তিনি মানে একটা প্রবন্ধ লেখেন, যে প্রবন্ধটা ছিল হলো গিয়ে ইসলামকে আরও উদার হওয়ার, ইসলামকে এ ধরনের প্রস্তাব তিনি দিয়েছিলেন। কে প্রস্তাব দিয়েছিলেন? নেহরু। তো নেহরুর এটা হলো গিয়া বাংলায় তিনি লিখেছিলেন, যে বাংলায় তিনি লিখেছিলেন কে? এই নেহরু বাংলা না, ইংলিশে লিখেছিলেন। এই হিন্দু পত্রিকা, ইংলিশ পত্রিকা, সেটা হলো গিয়া রামানন্দ চ্যাটার্জি সম্পাদিত। এটা হলো গিয়া এই পত্রিকাটার নাম হলো গিয়া মডার্ন রিভিউ। তো মডার্ন রিভিউর উত্তর তিনি থেকে ওই নেহরুর ওইটাতে তিনি পাঞ্জাব থেকে এটার উত্তর দিয়েছিলেন যে না, মুসলমানদের রক্ষণশীল হইতে হবে। তো এইটাকে লিখেছিলেন কে? লিখেছিলেন ইকবাল। কিন্তু এইখানে অনেকেই আশা করেছিল যে রবীন্দ্রনাথ এই ডিবেটে যোগ দিবেন, কিন্তু রবীন্দ্রনাথ এই ডিবেটে যোগ দেওয়ার সাহস পাননি। কিন্তু তার 1 বছর পরে তিনি লিখলেন যে এই হিন্দুস্তান কবিতা, মোরে হিন্দুস্তান বারবার করেছে আহ্বান, কিন্তু আমি সেখানে যাব না। তো এই দুই হিন্দুস্তানির যে ডিবেট হয়েছিল বাংলায় এসে তারা ডিবেট করতেছেন, সেটা হলো গিয়ে নেহরু এবং ইকবাল। কিন্তু সেই ডিবেটে রবীন্দ্রনাথ যোগ দেননি, কারণ তিনি জানতেন যে তিনি এই ডিবেটে পারবেন না। তো এইখানে এই জন্য উত্তর ভারত দক্ষিণ ভারতে কিন্তু বাঙালিদেরকে ঘৃণা করা হয়। তারা মানে বাঙালি, বিশেষ করে ওই সময় জার্মান দর্শন যারা 3 জন লোক জীবিত ছিলেন, একজন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, একজন প্রমোদ চৌধুরী, আরেকজন রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু এই 3 জনই কিন্তু ওই ডিবেটে, ওটা ওপেন ডিবেট ছিল, পত্রিকার মাধ্যমে ডিবেট হচ্ছিল, 2 জন পাঞ্জাবি তাদের মতামত নেওয়া তারা, এবং ওই এই ডিবেটে কিন্তু এই রবীন্দ্রনাথের যে ধর্মের, রবীন্দ্রনাথ তো ব্রাহ্ম ধর্মের ছিলেন, একেশ্বরবাদী ব্রাহ্ম ধর্মের, তার যে প্রতিষ্ঠাতা, একেও কিছুটা ইনসাল্ট করা হয়, যে রাজা রামমোহন রায়, এবং ব্রাহ্ম ধর্মকে ইনসাল্ট করা হয়। তারপরেও রবীন্দ্রনাথ সেই ডিবেটে অংশ নিতে সাহস পাননি। তাহলে এখন আমাদের এই, আমি তো আগেই বললাম যে এই পাকিস্তানপন্থীদের এরাও কিন্তু অনেক দিন, দীর্ঘদিন বেঁচে ছিলেন। 1974 সালে মারা গেছেন ফারুক আহমেদের চাকরি চলে যায় যখন এই বাংলাদেশ স্বাধীন হয়। কিন্তু তিনি 1974 সাল পর্যন্ত বেঁচে ছিলেন। কিন্তু এই পাকিস্তানপন্থীদের সাথে এই শিক্ষাগোষ্ঠীদের ডিবেটটা সেভাবে হয়নি, এবং তাদের ছেলেমেয়েরা বাংলাদেশে আছেন। মোস্তফা মনোয়ার, তিনি কিন্তু ইসের ছেলে, গোলাম মোস্তফার ছেলে, এবং কাজী আনোয়ার হোসেন, তিনি মারা গেছেন। তিনি কিন্তু আবার ওই কাজী আনোয়ার হোসেন কিন্তু আবার কাজী মোতাহার হোসেনের ছেলে। তো সঞ্জিদা খাতুন এখনও বেঁচে আছেন। সঞ্জিদা খাতুন কিন্তু এই শিক্ষাগোষ্ঠীর যে অন্যতম প্রোপোনেন্ট, এই কাজী নাম কি বলে, মোতাহার হোসেনের ছেলে। তো এই নাম কি বলে, মেয়ে সঞ্জিদা খাতুন হলো কাজী মোতাহার হোসেনের ছেলে। তো এই কাজী মোতাহার হোসেন ছিলেন ফিজিক্সের টিচার ঢাকা ইউনিভার্সিটির, এবং তিনি দাবা খেলায় অল বেঙ্গলের মধ্যে চ্যাম্পিয়নও ছিলেন। তো কাজেই আর উনিও কিন্তু খুব নাম করা ছিলেন। এই নাম কি বলে, পাকিস্তান আমলে প্রচণ্ড পেয়েছেন, গোলাম মোস্তফা পুরস্কার পেয়েছেন। কিন্তু এই 2 গ্রুপের মধ্যে সমাধানটা হয়নি। কিন্তু এখন এই 2 গ্রুপের মধ্যে আমি অনেকখানি আলোচনা করলাম, এবং এখানে বুঝাই দিলাম যে
শিক্ষাগোষ্ঠীদের তারাই ভুল ছিলেন এবং পাকিস্তানপন্থী বা ওরা নিয়ন্ত্রিত গ্রুপ যারা বিদ্রোহী গ্রুপ না। ঠিক আছে, আমরা এই বিদ্রোহী গ্রুপটাকে বলতে পারি যে এই শিক্ষাগোষ্ঠীকে আমরা বিদ্রোহী গ্রুপ বলতে পারি এবং এই নিয়ন্ত্রিত গ্রুপটাকে আমরা মানে বিদ্রোহী হলো কাজী নজরুল ইসলামের গ্রুপটা, আর নিয়ন্ত্রিত গ্রুপটাকে আমরা বলতে পারি যে এই নাম কি বলে গোলাম মোস্তফা। কিন্তু গোলাম মোস্তফার একটা ছিল বেশি, যে তিনি হলেন জ্ঞান বেশি ছিল, যে সে গোলাম মোস্তফা কিন্তু শুধু ইকবালের ভক্ত ছিলেন না, তিনি আলতাফ হোসেন হালিরও ভক্ত ছিলেন। তো কাজেই গোলাম মোস্তফার পাকিস্তান প্রেমটা ছিল অনেক বেশি ভিত্তিময় এবং নজরুলও প্রচণ্ড উর্দু ফার্সি জানতেন, কিন্তু তিনি তিনি আরবি ফার্সিময় তার ভাষা হলেও তিনি এই কলকাতার হিন্দুর অনেক তার লেখা পড়তো এবং তিনি এই কথাগুলো গোলাম মোস্তফা নিজে বলেছেন যে তিনি তো এই যারা বাংলা অ্যাটাক করেছিল, যেসব বাঙালি যেসব মুসলমানরা বাংলা দখল করেছিল তাদের প্রশংসায় তিনি তেমনভাবে লেখেননি, কারণ তাইলে মাইন্ড করবে ভারতের হিন্দুরা, বাংলার হিন্দুরা। যেমন বখতিয়ার খিলজিকে নিয়ে তা তেমন লেখা নাই, এই নাম কি বলে, বা বাংলায় যেসব এই তো এই না, কিন্তু এই কথাটা সম্পর্কে সত্য না, কারণ কালা পাহাড় তো অনেক মন্দির ভেঙেছেন, কিন্তু কালা পাহাড় প্রশংসা নজরুল করেছেন। তো কাজেই এইখানে রবীন্দ্র টাইপ ভাষা ছিল এই রবীন্দ্র টাইপ ভাষা ছিল এই নাম গোলাম মোস্তফার, কিন্তু তিনি পাকিস্তানপন্থী ছিলেন, রবীন্দ্র আদর্শে তিনি বিশ্বাস করতেন না। আবার এই হিন্দু মুসলমান মানে পাকিস্তান এই আন্দোলনটাকে সমর্থন করেছেন গোলাম মোস্তফা, কিন্তু নজরুল প্রচণ্ড পরিমাণে ইকবালের টার্মসগুলো অনেক নিয়ে আসছেন, কিন্তু ইকবালের যে পাকিস্তান আদর্শকে নজরুল সেভাবে বিশ্বাস করেননি। তিনি বিদ্রোহটাকে বিশ্বাস করেছেন, কমিউনিজমকে বিশ্বাস করেছেন অনেক ক্ষেত্রেই নজরুল, এবং কাজেই শিক্ষাগোষ্ঠীর সাথে নজরুলের অনেকখানি ভাবগত মিল ছিল পাকিস্তানপন্থীদের তুলনায়। কিন্তু সেই শিক্ষাগোষ্ঠীরা যে রবীন্দ্র আদর্শে বিশ্বাস করতেন, সেই রবীন্দ্র আদর্শে এই নজরুল বিশ্বাস করতেন না। তা কাজেই মানে তিনটা ভাগ একটা বলা যেতে পারে, যে উদার গণতন্ত্র ঠিক বলবো না, উদার যে মাথা নিচু ভাব সেটা রবীন্দ্র ভাব বলা যায়, এবং বিদ্রোহাত্মক ভাব সেটা নজরুল ভাব বলা যায়। বা কমিউনিজমের মধ্যে যেমন নিশ্চয় কমিউনিস্টদের বলতেন দ্যাট অফ রিবেল, মানে তারা তো বিদ্রোহের কথা বলে সবসময়, তো এরা মানে নিয়ম শৃঙ্খলার কথা বলে না সেভাবে। এইভাবেই বার্ট্রান্ড রাসেলও মার্কসকে বলেছেন যে এই ডিসরেলি হয়েছিলেন চাঞ্চা এবং মার্কস হয়েছিলেন বিদ্রোহী। তো কাজেই বিদ্রোহী মার্কসিস্ট মতবাদ এইগুলো যদি আমরা ধরি, নজরুল মতবাদ এবং পাকিস্তানপন্থী মতবাদ বা ডিসিপ্লিন, নিয়ম শৃঙ্খলা, এই জিনিসগুলা কিন্তু আমরা এই গোলাম মোস্তফার গ্রুপে ধরতে পারি। যেমন বাংলাদেশে জিয়ার আমলে কিন্তু অনেক সেনা বিদ্রোহ হয়েছে, কিন্তু এরশাদের আমলে সেনা বিদ্রোহ হয়নি। কারণও আছে, কারণ জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতা সংগ্রামী, কিন্তু এরশাদ তো পাকিস্তান থেকে এসেছিলেন, তিনি কিন্তু মুক্তিযুদ্ধে অংশ নেননি। কিন্তু পাকিস্তান আমলের যে এই গোলাম মোস্তফার কবিতাগুলো কিন্তু ছিল এবং এটা দরকারও ছিল, এবং এর ফলে কিন্তু এই বাংলাদেশ অনেক সংহত হয়, বাংলাদেশে বিদ্রোহগুলো হয়নি। কিন্তু পরবর্তীতে আমরা দেখব যে এই শিক্ষাগোষ্ঠীদের বুদ্ধিভিত্তিক আন্দোলনেরই কিন্তু আরেকটা ফসল হুমায়ুন আজাদ যখন আবার জলপাইয়ের অন্ধকারে লিখলেন এবং তিনি পরে মারাও গেলেন বিভিন্ন হামলা টামলার শিকার হয়ে, তারপরে আবার তিনি জার্মানি গিয়ে মারা গেলেন। কিন্তু পরে দেখা গেল যে এই বাংলাদেশে একটা বিদ্রোহ হয়ে গেল। তা কাজেই ওই বিদ্রোহী এবং নিয়ন্ত্রিত এই দুইটার মধ্যে একটা সমাধান দরকার। নজরুল এবং ইসের মধ্যে, এই গোলাম মোস্তফার মধ্যে একটা প্রচ্ছন্ন বিরোধ ছিল, যেটা আমি বললাম যে গোলাম মোস্তফাই অনেক বেশি ন্যায়ানুগ ছিলেন এবং জাস্টিফাইড ছিলেন, ভেরিফাইড ছিলেন, প্রমাণিত ছিলেন। কাজেই গোলাম মোস্তফা এবং নজরুল এই দুটো সমাধান আমাদের দরকার, এবং পাকিস্তানপন্থী এবং শিক্ষাগোষ্ঠীদের মধ্যে সমাধান আমাদের দরকার। এবং পাকিস্তানপন্থী এবং এই পাকিস্তানপন্থী যে লাহোর প্রস্তাব, সেটাই তো আরও সুসমন্বিত হয়ে আরও দৃঢ় ভিত্তি পেয়েছিল 71। কিন্তু এটা বাংলাদেশের এই যারা কমিউনিস্ট গ্রুপ বা যারা বামপন্থী গ্রুপ, যারা বিদ্রোহী গ্রুপ, শিক্ষা গ্রুপ, তারা কিন্তু এটা মেনেও নেয়নি। ফলাফল হয়েছে বাংলাদেশে বিডিআর বিদ্রোহ। কাজেই বাংলাদেশের এই সেই পুরনো কার্পেটের নিচে আমরা, যেমন শর্মিলা খান যেটা বলেছেন যে কার্পেটের নিচে পাকিস্তান আন্দোলনের লোকেদেরকে
দাবিয়ে রাখা হয়, কিন্তু এই জিনিসটা ঠিক না, এই জিনিসটা ঠিক না। কারণ ওই শিক্ষাগোষ্ঠী বুদ্ধিভিত্তিক আন্দোলন এবং প্রেম ভিত্তিক আন্দোলন, পাকিস্তান আন্দোলনকে আমরা প্রেম ভিত্তিক আন্দোলন বলতে পারি। তো এই পাকিস্তান যেমন ইকবাল কিন্তু বারবারই বলেছেন যে রাজির সাথে রুমির ফাইট হয় এবং রাজির বুদ্ধিভিত্তির সাথে রুমির যে প্রেমের ফাইটে রুমি জয়লাভ করবে। তা কাজেই এই বুদ্ধিভিত্তিক আন্দোলনের সাথে এই শিক্ষাগোষ্ঠীর বুদ্ধিভিত্তিক আন্দোলনের সাথে পাকিস্তান পন্থীদের প্রেম ভিত্তিক আন্দোলনের যে লড়াইটা, এই লড়াইটা সার্থক পরিণতি জার্মান দর্শন জানলেই সম্ভব, এবং এই জন্য আমি জার্মান দর্শন প্রচণ্ডভাবে আলোচনা করি। এবং ডিসিপ্লিন জিনিসটাকে বিদ্রোহের সাথে একসাথে আলোচনা করা উচিত। তখন কী হবে, যেমন ইকবালের একটা কথাই আছে যে নিয়ন্ত্রিত কবিতার পিছনে ইকবালের ওই ডিসিপ্লিনটা কাজ করেছে। কারণ ইকবাল বলতেন, যদি কেউ চায় অঙ্গুলীন হলে পরিচালনা করতে চন্দ্র সূর্য নক্ষত্র সে যেন গ্রহণ করে কানুনের বন্দিত্ব। তাহলে কেউ যদি মানে তার আঙ্গুলের ইশারায় চন্দ্র সূর্য সরে যাবে যদি নাম কি বলে সে নিয়মকে মেনে চলে। তো এই নিয়মকে এই নিয়মের কে প্রশংসা করেই কিন্তু লিখেছিলেন গোলাম মোস্তফা, লিখছেন নিয়ন্ত্রিত কবিতাটা রক্তরাগে হয়েছিল, পাবলিশ হয়েছিল। আর 1922 সালের জানুয়ারিতে লিখেছিলেন এই নজরুল লিখেছিলেন বিদ্রোহী কবিতাটা, যেটা বাংলাদেশে সবাই পড়েছে, পশ্চিমবাংলার সবাই পড়েছে। কাজেই ওই গোলাম মোস্তফা এবং এইটা দরকার, এই আরও বিস্তারিত আলোচনা দরকার গোলাম মোস্তফা এবং এই নজরুলের মধ্যে যে প্রচ্ছন্ন বিরোধ ছিল, ব্যক্তিগত বিরোধ না, ভাবাদর্শ বিরোধ, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করার দরকার। আমার কথা হল এইটা নিয়ে যখন আমরা আলোচনা করবো, জার্মান দর্শন ভালো করে আলোচনা করব, তখন কী হবে, বাংলাদেশিরা সায়েন্সে নোবেল প্রাইজ পাবে, বাংলাদেশেও তখন 200 কোটি বাজেটের নোবেল 200 কোটি বাজেটের মুভি হবে। কারণ বাংলাদেশে বাঙালি 30 কোটি, কিন্তু একটা সায়েন্স নোবেল নাই বাংলাদেশ এবং পশ্চিমবাংলায় কিন্তু এই নাম কি বলে তামিলরা 9 কোটি, বাট তিনটা সায়েন্স নোবেল আছে। তো এই জিনিসগুলো যদি বাংলাদেশেরও সায়েন্সে নোবেল পেতে চায়, তাহলে কিন্তু জার্মান দর্শন জানতে হবে। গোলাম মোস্তফা এবং নজরুলের মধ্যে যে বিরোধ, সেই বিরোধটা নিয়ে আলোচনা করতে হবে। এবং আমরা এই যে বললামই তো যে এই নিয়ন্ত্রিত এবং বিদ্রোহী এই কবিতাগুলোকে মুখোমুখি আলোচনা করতে হবে। তাহলে কী হবে, বাঙালিরা তখন সায়েন্সে নোবেল প্রাইজ পাবে, 200 কোটি বাজেটের মুভি করতে পারবে ঢাকা বা কলকাতায়। আমার কথাগুলো ভালো লাগে, আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক বাটনে ক্লিক করুন। ধন্যবাদ।